হাসিনার মহল খুব খুশি। কাউয়া কাদের বলতে পারছে তারা স্যাংশনের কোনো পরোয়া করে না, কিন্তু এটা আমরা জানি যে তাদের এই উচ্ছ্বাস তাদের খতম হওয়ার আগে শেষ উচ্ছ্বাস। সুতরাং বুঝতেই পারতেছেন মিস্টার লু, বাংলাদেশে আপনার মেয়াদে আমেরিকার নীতির জনপ্রিয়তা পর্বত শৃঙ্গ থেকে গিরি খাদে পতিত হয়েছে। বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। শুধু টাকা পাচারের আরব্য উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় আমরা পড়ছি। সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা? এই ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধ করার ব্যাপারে ঢাকা সিটি হাইওয়েতে না, হাইওয়েতে এগুলো বন্ধ। 22টা হাইওয়ে নিষিদ্ধ ছিল, সেগুলো নিষিদ্ধ। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ একটি সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, আমি আশা করছি আপনারা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দর্শক, রাজনৈতিক অবস্থা এই মুহূর্তে স্থির, কিন্তু কূটনৈতিক চাল এমনকি সেতু এবং সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরের একটি বক্তব্যকে কেন্দ্র করে এই মুহূর্তে রিক্সা চালকরা ভয়ঙ্করভাবে ক্ষেপে গিয়েছে এবং এর প্রতিক্রিয়া কি হতে পারে দর্শক সেটি জানতে চলেছেন। দর্শক, এরই সাথে জানতে চলেছেন আমি ভিডিওর শুরুতে আপনাদের আরও যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলো। দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, ভিডিওর শুরুতে যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম এখন সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন দেখে আসি আমরা সেই ভিডিওগুলো। মিস্টার লু, বাংলাদেশে ভারতের হাতে আপনাদের গণতন্ত্র প্রসারের এজেন্ডার অপমৃত্যু এবং শেষ বিচারে আপনাদের বাংলাদেশ নীতিকে ভারতের নীতির অধীনস্থ করা, এটা কিন্তু শুধু বাংলাদেশের জনগণই না, বরঞ্চ এই অঞ্চলের অন্যান্য দেশ তাদের জনগণ তারাও দেখছে। ভারতের দাবরানি খেয়া ঢাকার নিজ উত্তর আমেরিকান রাষ্ট্রদূত পালায় যাচ্ছে, এই দৃশ্যকল্পটা আপনাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আগায় নেওয়ার ক্ষেত্রে সাহায্য তো করবেই না, বরং উল্টা ফল দিবে। আপনি ঢাকায় এসে আরো বললেন অস্বস্তিকর ইস্যুগুলো নিয়ে আপনারা বাংলাদেশের অবৈধ সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবেন। এর সোজা সাপটা অর্থ আছে, ডিপ্লোম্যাটিক ভাষায় কইছেন তো আমি কয়ে দিই সবাইকে। এটা হলো হাসিনা গংকে চাপে রাখবেন। কেন চাপে রাখবেন? একটা পসিবল কারণ হতে পারে যে সে যাতে চীনের সাথে অতিরিক্ত মাখামাখি না করে। চীনের সাথে যে $5 বিলিয়ন ঋণ নেবে বলে ঘোষণা দিচ্ছে, সেটাকে কাউন্টার করার জন্য আপনারা হয়তো বিশ্বব্যাংক, IMF, ADB, জাইকা, ইউরোপিয়ান ইউনিয়ন ইত্যাদির কাছ থেকে চাঁদা টাদা তুলিয়া এই হাসিনা রিজার্ভকে কিছুকালের জন্য হইলেও ঠেকা দিবেন। কিন্তু এতে অর্থনীতির রক্তক্ষরণ বন্ধ হবে না, বরঞ্চ বিভিন্ন কঠিন শর্তের চালে বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠে যাবে। জনগণকে বাদ দিয়া, তাদের কষ্ট দিয়া, তাদের বিপক্ষে ঠেলে দিয়া কেউ কখনো জিততে পারেনি, ইতিহাস তাই বলে। আপনারা আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের বিরুদ্ধে আফগানদের সঙ্গে নিছিলেন, এর ফলে সোভিয়েত ইউনিয়নকে তাড়াই দিতে সক্ষম হয়েছিলেন। এই একই আফগানিস্তানে আপনারা জনবিচ্ছিন্ন একটা তাবেদার সরকারকে ক্ষমতায় বসাইলেন তালিবানদের সরাই দিয়া। 20 বছর $3 ট্রিলিয়ন খরচ করলেন, হাজার হাজার মানুষকে হত্যা করলেন, জখম করলেন। আপনার নিজের দেশের লোকেরাও মারা গেল, সৈনিকরা মারা গেল, আহত হইল, পঙ্গু হইল। শেষমেশ এই তালেবানের হাতে ক্ষমতা ছেড়ে দিয়া নিদারুণ গ্লানিকর অবস্থায় কাবুল ত্যাগ করলেন। আরো অনেক আগে আমাদের আগের জেনারেশনের সময় ভিয়েতনামে একই অবস্থা হয়েছিল। জনগণের আস্থা না থাকলে কি হয় তার অভিজ্ঞতা নিকট অতীতে আপনাদের কাছেই আছে। এক যাত্রায় ভিন্ন ফল তার আশা করতে পারেন না। আপনারা যদি মনে করেন ভারতকে নেতা মাইনে নিয়ে তাকে চীনের বিরুদ্ধে সহজে লেলাই দিতে পারবেন এবং সেই কর্মে ভারতের স্যাটেলাইট হিসেবে বাংলাদেশকে জুড়ে দেওয়া যাবে, তাহলে বলবো আপনারা ভুল চিন্তা করতেছেন। ভারত কি করবে না করবে সেটা তার ব্যাপার, কিন্তু অন্য কোনো দেশের প্ররোচনায় কোন অবস্থাতেই আমরা একটা ঠান্ডা যুদ্ধে যোগ দেব না, কারো প্রক্সি যুদ্ধের কামানের গোলার খোরাক হব না। দেশের ভেতরে বা বাইরে কেউ যদি এই ধরনের প্রয়াস করে তাহলে আমাদের দেশের সিপাহী জনতা বুকের রক্ত দিয়া হইলেও সেটা রুখে দিবে। অবশ্যই এটা হইতে পারে যে অঞ্চলে বিভিন্ন দেশে ভারতের ক্রমাগত পশ্চাৎপসরণ যা একটা ডোমিনো এফেক্ট, মানে একটার পর একটা ঘটে আর কি। এটা দেখে আপনারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছেন যে এখানে চীনের অপ্রতিরোধ্য প্রভাব বিস্তারকে আর ঠেকানো যাবে না, তাই দক্ষিণ এশিয়ায় চীনকে ঠেকানোর কাজে যুক্তরাষ্ট্রের সরাসরি ইনভলভ করতে চান না। হয়তো সেই বিচারে ভারতকে এই অঞ্চলের নেতা বলে অভিহিত করে তার কান্ধে দক্ষিণ এশিয়ার চীন ঠেকানোর ভার দিয়া আপনারা এখন কাইটা পড়তেছেন। এটা সত্যি কিনা আপনারাই ভালো বলতে পারবেন, আপনারা তো মেলা ধান্দা থাকে, কিংবা ভবিষ্যতে আমরা বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমরা এমনিতেই সেটা জানতে পারবো। তবে ভারত যে অঞ্চলে একটা পরাজিত শক্তি তার নমুনা আমরা ইতিমধ্যে দেখতে পাইতেছি। এই অবৈধ সরকারের পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলছেন যে নির্বাচনের আগে আমেরিকার যে অবস্থান ছিল এখন নাই, অর্থাৎ আমেরিকা লেজ গুটায় ফেলছে। হাসিনার মহল খুব খুশি। কাউয়া কাদের বলতে পারছে তারা স্যাংশনের কোনো পরোয়া করে না, কিন্তু এটা আমরা জানি যে তাদের এই উচ্ছ্বাস তাদের খতম হওয়ার আগে শেষ উচ্ছ্বাস। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত বোধ করছি যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি খোলাখুলি ভাবে বলে দিছে আপনাদের সফরে তাদের কোনো আগ্রহ নাই। এটাই হলো খাঁটি দেশপ্রেমিক অবস্থান। সুতরাং বুঝতেই পারতেছেন মিস্টার লু, বাংলাদেশে আপনার মেয়াদে আমেরিকার নীতির জনপ্রিয়তা পর্বত শৃঙ্গ থেকে গিরি খাদে পতিত হয়েছে।
এইবার আমেরিকার কাছে বার্তা কি আমাদের? মিস্টার লু, আপনার সরকারের মেয়াদও শীঘ্রই শেষ হয়ে আসতেছে। মাস 6 পরে আপনাদের দেশে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে। বর্তমান রাষ্ট্রপতি মিস্টার বাইডেন আদৌ জয়লাভ করবেন কিনা সেটা নিয়ে নানা ধরনের সন্দেহ আছে। আগামী 6 মাসে আপনারা নতুন করে কোনো উদ্যোগ নিতে পারবেন বলে মনে হয় না। কারণ সাধারণত একটা লেম ডাক সরকার, মানে যে সরকার শীঘ্রই মেয়াদ উত্তীর্ণ হতে যাচ্ছে, তার পক্ষে নতুন কোনো নীতি সংক্রান্ত উদ্যোগ নেওয়া সম্ভব হয় না। সুতরাং আপনি ঢাকায় এসে যেটা বলে গেলেন, তাতে আমরা কি ধরে নিতে পারি না যে আগামী মাসগুলোতে আমেরিকার বাংলাদেশ নীতির প্রধান দিক হচ্ছে এদেশের উপর ভারতের একচ্ছত্র খবরদারি মাইনা নেওয়া এবং সমর্থন করা? মিস্টার লু, আপনাদের নীতির অভাব নিয়ে আপনারাই ভাবেন। আমাদের কাজ আমরা কইরা যাব, আমাদের জনগণের নিজস্ব শক্তিতে আমরা সেটা করে যাব। আমরা মনে করি যে ভারতকে আপনারা ইন্দো প্যাসিফিক অঞ্চলের নেতা বলে মাইনে নিছেন, সেই ভারত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক ভবিষ্যতের প্রতি সবচেয়ে বড় হুমকি। এই হুমকি সাফল্যের সাথে মোকাবেলা করতে না পারলে আমাদেরকে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে যুগের পর যুগ ভারতের গোলাম হিসেবে বেঁচে থাকতে হবে। এই বাঁচা মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর। আমরা কোনো অবস্থাতেই সেটা মাইনা নেব না। আপনারা যাই ভাবেন না কেন, যাই করেন না কেন। ভারতের ঘৃণ্য আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমরা শুরু করে দিছি। আপনি হয়তো নিজেই দেখে গেছেন যে আমাদের এই আন্দোলনের প্রথম পর্ব অর্থাৎ ভারতীয় পণ্য বর্জন কত দ্রুত দাবানলের মতো সারা দেশে এবং সকল প্রবাসী মহলে ছড়ায় গেছে। আমরা মাত্র 4.5 মাস ভারতীয় পণ্য বয়কট করছি। ভারত থেকে আমদানি $1.5 বিলিয়ন কমাই দিতে পারছি, 10% মতো প্রায়। মাত্র 4.5 মাস। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হলে যে কোনো ফল নিয়ে আসতে পারে, এইটা তার প্রমাণ। আমরা জানি এই সংগ্রাম দীর্ঘ হবে, আমরা এর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা এটাও বুঝি যে আমাদের এই অঞ্চলে যে দ্রুত ভূ রাজনৈতিক পরিবর্তন হচ্ছে, তাতে করে আমাদের এই সংগ্রাম দীর্ঘ হইলেও অতি সুদীর্ঘ হবে না। শুধু বাংলাদেশেই না, আমাদের আন্দোলন ইতিমধ্যে শ্রীলঙ্কায় ছড়ায় পড়ছে। এই অঞ্চলের অন্যান্য দেশে সম্প্রতি ভারতের যেমন নির্লজ্জ পরাজয় ঘটছে, বাংলাদেশের পূর্ণভূমিতেও তারই পুনরাবৃত্তি ঘটবে। এটা নিউটনের গতিসূত্র অনুযায়ী হবে। যখন দুইটা শক্তির মধ্যে সংঘর্ষ হয়, ফলাফল যায় বড় শক্তির দিকে। এই অঞ্চলের বড় শক্তি ভারত না, এই অঞ্চলে ভারতের 1 সেরের উপরে 5 সের আছে। সুতরাং কালকে হোক পরশু হোক ভারত হারবেই, এই ভবিতব্য ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। আমাদের সংগ্রাম এই অঞ্চলে পলায়ন পর ভারতকে যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে তাড়ায় দেওয়ার সংগ্রাম। আমাদের সংগ্রাম ভারতের ঘৃণ্য নীল নকশা থেকে আমাদের পূর্ণ মাতৃভূমির স্বাধীনতার সার্বভৌমত্বকে এবং আঞ্চলিক অখণ্ডতাকে রক্ষা করা, আমাদের জনগণের জাতীয় মর্যাদা, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা। আর আমরা আমাদের বজ্রকঠিন সংগ্রামের মাধ্যমে এই দেশ থেকে ভারতের আধিপত্যবাদী কালো হাত টুকরা টুকরা না করে বাড়িতে ফিরবো না। মিস্টার লু, মাস 6 পরে আমেরিকার প্রশাসনে আপনি থাকতেও পারেন, নাও থাকতে পারেন। তবে এটা জেনে রাখেন, এই মাসগুলাতে আমাদের সংগ্রাম তীব্র থেকে তীব্রতর হবে। আমাদের কাঙ্ক্ষিত বিজয়ের আরো কাছাকাছি আমরা পৌঁছে যাব। আপনার নেতা ভারত ভিতর থেকে বাইরে থেকে দুর্বল হবে। মোদির শনির দশা লাগছে, সে নানা জায়গায় হারতেছে। আর আমরা আমাদের ইতিহাস লিখে যাব কি নির্লজ্জ সার্কাস আর প্রতারণা আপনারা করে গেছেন বাংলাদেশের মানুষের সাথে। আপনার ভবিষ্যৎ প্রজন্মও জানবে আপনারা বাংলাদেশের মানুষের সাথে কি কাজ করে গেছিলেন। আপনার ক্ষমতার শেষ সময় আমেরিকান প্রশাসনকে বইলা যান, বরং বাংলাদেশে তো চিরকাল হাসিনার আওয়ামী লীগ থাকবে না। এরপরে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে কেমনে ডিল করবেন। আর বিনা পয়সায় একটা পরামর্শ দিই, আমাদের দেশে একটা প্রবাদ আছে, বগলে ইট আর মুখে শেখ ফরিদ। এর মানে হচ্ছে মুখে ভালো কথা আর অন্তরে বিষ। আপনাদের মুখে মানবাধিকারের কথা, কিন্তু বগলে ইন্ডিয়া। আমরা বাংলাদেশে ভারতের আধিপত্যের দেয়ালের ইট একটা একটা করে খুলে নেব, আর ওই জায়গায় হ্যারিকেন ধরাই দেব। হাসিনার সঙ্গে পিড়ে করেন যান, এরপরে আসা ওই খুদু ফুসকাই খাইতে হবে। জনগণের বন্ধুত্ব আদৌ পাইবেন না, লিখে রাখতে পারেন। আর এমনি যারা সাধারণ রিকশাওয়ালা, যাদেরকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন, তিনি কি এদের মর্ম বুঝবেন? উনি কি জানেন যারা 1 বেলা খায় না 2 বেলা খায়? উনি কি ওবায়দুল কাদেরকে জানেন যে তারা যে পরিশ্রম করে, যে তারা যে রিক্সা চালায়, তারা যে ব্যাটারি চালিত যান চালায়, সেই টাকা দিয়ে, সেই উপার্জন দিয়ে তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে কিনা? তাদের সন্তানরা তো বিভিন্ন দেশে বসবাস করছে। কেউ বলে দুবাইয়ে, কেউ বলে কানাডায়, কেউ বলে মালয়েশিয়ায় সেকেন্ড হোম এবং বিভিন্ন ধরনের হোম বাড়ি তারা সেইখানে নির্মাণ করেছেন। তারা তো এদের বিষয় জানে না। তারা 1 বেলা চাল কিনতে পারছে না। যে দেশে আলুর দাম এই সিজনেও 55 টাকা 50 টাকা, এটা কি ওবায়দুল কাদের সাহেব জানেন? ওবায়দুল কাদের সাহেব জানেন না, উনার নেত্রী শেখ হাসিনাও জানেন না। কারণ ওনাদের প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন, বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন। শুধু টাকা পাচারের আর উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় আমরা পড়ছি। সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সাওয়ালাদের করুণ কাহিনী কি করে জানবেন ওবায়দুল কাদের সাহেবরা, কি করে জানবেন শেখ হাসিনারা? আমি ওবায়দুল কাদের সাহেবকে বলি, এই যে ব্যাটারি চালিত যান,
নিয়ে আসা হলো, এটা তো নিশ্চয়ই কোনো দেশ থেকে আমদানি করা হয়েছে। তাহলে এই আমদানি করার যে সুযোগ, লাইসেন্স কে দিল? তারা যে ঢাকার রাস্তায় বা রাজশাহীর রাস্তায় বা চট্টগ্রামের রাস্তায় প্রতিটি জেলা শহরেই আমি দেখেছি ব্যাটারি চালিত যান, তাহলে তাদেরকে এই রোড পারমিশন এরা কারা দিল? আপনার সরকারই দিয়েছে। এই যে যারা ইম্পোর্ট করেছে তারা তো আওয়ামী লীগের লোক, তারা তো আওয়ামী লীগের ব্যবসায়ী, তাহলে আওয়ামী লীগের আত্মীয় স্বজনের ব্যবসায়ী। তারা কোটি কোটি টাকা ইনকাম করলো ব্যাটারি চালিত যান নিয়ে এসে। আর এইটা, এই যে গরিব ব্যাটারি চালিত যান আর রিক্সা চালকরা তারা ভাড়া নিয়ে এইটা চালাতে গিয়েই দোষ হয়ে গেল। ওদের পেট ভরবে না, আপনাদের পেট ভরে বদ হজম হবে, তারপরেও টাকা দরকার আপনার লোকদের। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ঢাকা সিটিতে ব্যাটারি চালিত 3 চাকার যে গাড়ি, এই গাড়িগুলো চলাচল নিষিদ্ধ। এটা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত ছিল, কিন্তু আজকে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সভাপতিত্ব করছিলেন। তিনি এই ব্যাটারি চালিত রিক্সাগুলো বন্ধ করার ব্যাপারে ঢাকা সিটি হাইওয়েতে না, হাইওয়েতে এগুলো বন্ধ। 22টা হাইওয়ে নিষিদ্ধ ছিল, সেগুলো নিষিদ্ধ। পিডা রোডে আমরা নতুন নীতি নিয়ে আসি, জীবিকা আগে না জীবন। সেই কারণেই আজকে দেখেন একটা ট্রাক আর বাসের সাথে যদি একটা ইজিবাইকের সংঘর্ষ, ট্রাক বাসের কেউ ক্যাজুয়ালিটিতে যায় না। দেখা যায় 10 থেকে 12 জন ইজিবাইকের ড্রাইভার সব যাত্রী নিহত। এই অবস্থা আমরা 22টি মহাসড়ক বন্ধ করেছি, কিন্তু ঢাকা সিটিতে এই দুর্মূল্যের বাজারে মানুষের নিম্ন আয়ের, স্বল্প আয়ের মানুষদের কষ্টের, দুঃখের বিষয়টা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী আমাদের দেশরত্ন শেখ হাসিনা তিনি বলেছেন, নির্দেশনা দিয়েছেন যে অন্যান্য সিদ্ধান্ত ঠিক আছে, কিন্তু ঢাকা সিটিতে এই মুহূর্তে বর্তমানে বিশ্ব পরিস্থিতি, যুদ্ধ, নিষেধাজ্ঞা, পাল্টা নিষেধাজ্ঞার যে প্রতিক্রিয়া বাংলাদেশে দ্রব্যমূল্যের উপর, জ্বালানির উপর, আজকে ডলারের উপর বিভিন্নভাবে আছে, এইসব কথা বিবেচনা করে নেত্রী সিটি এলাকা ব্যাটারি চালিত গাড়ি বন্ধের যে নির্দেশ সেটা পরিবর্তন করে চালু রাখা তিনি নির্দেশ। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।